প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি আজকের এই সময়। 5 দিনের আইপিইউ সম্মেলন শেষ হলো ঢাকায় এবং এই সম্মেলনে প্রস্তাব নেওয়া হয়েছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার। সম্মেলনটি বেশ জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে। আলাপ করবে এ নিয়ে। প্রধানমন্ত্রী শুক্রবারে ভারত সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় সফরে। এই সফর নিয়ে আশাবাদ যেমন আছে নানান আলোচনা, জল্পনা কল্পনা। তবে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে অন্য দেশের সাথে চুক্তি করতে গিয়ে কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষায় তিনি কোনো রকম ছাড় দেবেন না, কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে রাজনৈতিক বিরোধী পক্ষ বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বলা হয়েছে যে তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রী ভারত সফর ব্যর্থতায় পর্যবসিত হবে বলে এটা তারা মত দিয়েছেন এবং প্রতিরক্ষা চুক্তি না করার জন্য আহ্বান জানিয়েছে 19 বুদ্ধিজীবী যারা রাজনীতিতে বিরোধী পক্ষের প্রতি সহানুভূতিশীল। আরেকটি খবর আছে যে আজকে সকালে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বৈশ্বিক মানব উন্নয়ন সূচক, এবং সেই সূচকে বাংলাদেশ 3 ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ায় হার সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে এই রিপোর্টে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, স্বাগত আপনাকে। রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ টুডে সম্পাদক জনাব রিয়াজউদ্দিন আহমেদ, স্বাগত। রিয়াজ ভাই, আইপিইউ সম্মেলন এই সময়ে বাংলাদেশে প্রায় 1,500-এর মতো পার্লামেন্ট সদস্য বা স্পিকার সহ একটা বড় বিদেশি প্রতিনিধি দলের অংশগ্রহণ করলেন এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি যারা বিরোধী পক্ষ বিএনপি বিশেষ করে বলেছেন যে এটা একটা প্রহসন, কিন্তু একটা বড় ধরনের সম্মেলন বাংলাদেশে হয়ে গেল এবং আজকে যে প্রস্তাবটা গৃহীত হলো আমি ভূমিকাতে বলেছি। আপনি যদি এটার বিষয়ে কমেন্ট করেন। এটা ঠিকই আপনি বলছেন যে এটা মানে বাংলাদেশে এত বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় নাই। সার্ক হয়েছে, রিজিওনাল অন্যান্য হয়েছে, কিন্তু ওআইসি হয়েছে, কিন্তু এরকম ওআইসির ফরেন মিনিস্টার মিটিং হয়েছে। কিন্তু এখানে 83 এখানে 131টা দেশের বোধহয় ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এখানে এসছে। তো এটা বড় মানে বড় একটা ইভেন্ট এবং বাংলাদেশ এটা এত মানে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করেছে আজকে পর্যন্ত। চুপচাপ মানে এটা নিয়ে খুব একটা হইচই, যেমন নন অ্যালাইন মুভমেন্টের সময় এখানে কনফারেন্স করার কথা 96-এ, আপনি দেখবেন নাম বিলেজ টিলেজ বানায় একে করে মানে হুলস্থুল করে ফেললো, হোটেল বানাইলো, কিন্তু কনফারেন্স করতে পারলো না, এটা চলে গেল মালয়েশিয়াতে। কিন্তু এই কনফারেন্সটা এখানে হয়েছে এবং আইপিইউর এই বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় কনফারেন্স। এই আইপিইউর এই কনফারেন্স ধরুন আপনার মেইন কনফারেন্সটা হয় জেনেভাতে, আর এইগুলি হলো এর মধ্যে যে কোনো কান্ট্রি ভলান্টিয়ার করলে তাদের এখানে এটা হয়। তো নর্মালি কেউ নিতে চায় না এটা, এত মানে মেগা ইভেন্ট, এটা ঝামেলাই, এত হসপিটাল। কিন্তু বাংলাদেশ এটা করেছে এবং আমি মনে করি এটার মাধ্যমে বাংলাদেশের প্রাপ্তি হলো বাংলাদেশের একটা সক্ষমতার দিক এটার মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটা 1। 2 নম্বর হলো এমন একটা সময়ে এই কনফারেন্সটা এখানে হয়েছে যখন বাংলাদেশ সম্পর্কে একটা স্কেপটিসিজম বাইরে ছিল যে এখানে নিরাপত্তা আছে কিনা, ট্রাভেল ওয়ার্নিং আসতো, অ্যালার্ট ট্রাভেল, এবং কেউ কেউ বলছে এখানে ক্রিকেট খেলতেও যাব না। এই অবস্থার মধ্যে 1300-1400 ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ফ্রম অল ওভার মিলিয়ে 2000-এর মতো হয়ে যাবে, 1380। তো এই যে এরা আসলো, এটা কিন্তু অন্যান্য অফিসিয়ালস বা আরো সব মিলে 2000-ই হবে। তো এটা একটা বিরাট মানে ঘটনা এবং আমি মনে করি যে বাংলাদেশের ইমেজ ওয়াইজ বাংলাদেশ গেইন করেছে আইপিইউর মাধ্যমে। এখন আইপিইউর ইয়েতে গণতন্ত্র এবং বিশ্ব কতটা গেইনার হলো, এটা তো হলো এটা অনেকটা সিভিল সোসাইটি প্যাটার্নের একটা অর্গানাইজেশন। এটার কোনো ম্যান্ডেটরি কোনো না, আমি বলি এটাকে হাই সাউন্ডিং নো বাইন্ডিং এজেন্ডা নিয়ে কাজ করে ওরা। এটা এখানে যেটা বলছে নন ইন্টারফেয়ারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ স্মলার স্টেট, এটা জাতিসংঘে যাইতে হবে,
সেখান থেকে এই রেজলিউশন যদি এন্ডোর্সড হয় ইন দি সিকিউরিটি কাউন্সিল, তখন এটার একটা মিনিং, দিস আর নট লিগালি বাইন্ডিং, ইট ইজ নট লিগালি বাইন্ডিং। এটা একটা মরাল যে ঠিক আছে, মানে সারা বিশ্বের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা একটা পজিশন নিয়েছে যে এটা করা যাবে না। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে নিয়েছে, এসডিসির ব্যাপারে নিয়েছে, তারপরে আরো অনেকগুলি আছে এটার মধ্যে। তো সেই দিক থেকে বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি হয়েছে। আবার বাংলাদেশকে এটাও দেখতে হবে যে বাংলাদেশ যে গণতন্ত্রের মানসপুত্রদের এখানে নিয়ে আসলো সারা দুনিয়ার থেকে, আমাদের গণতন্ত্রের যে ঘাটতি, এটা কিভাবে পূরণ করা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি রিয়াজ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলবো যে এটা আমাদের জন্য একটা বড় অর্জন, এই কারণে যে একদিকে আমরা সক্ষমতা দেখাতে পেরেছি, আর দ্বিতীয় যেটা হচ্ছে যে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে বাংলাদেশের যে গল্পটা, ভালো গল্পটা, আমাদের সামর্থ্যের গল্প, সার্থকতার গল্প যেগুলো, সেগুলো কিন্তু উঠে এসছে। কাজেই এখানে ধরেন যে কোনো বিষয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা, মানুষের কর্মোদ্যোগ, এগুলো নিয়ে তো কোনো আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। এবং এরা এই যে সারা পৃথিবী থেকে মানুষজন এসছেন, তারা নিজেরা দেখলেন, সিইং ইজ বিলিভিং, দেখেছেন যে বাংলাদেশের মানুষের কি কর্মপ্রেরণা, কি উদ্যোগ, আজকে বাংলাদেশের যে উন্নতি হচ্ছে, এগুলো তারা নিজে। একটা ব্যাপার বিস্ময়কর অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সেটা হচ্ছে যে এই যে গত সপ্তাহে মানে কিছুদিন ধরেই সিলেটে, মৌলভীবাজারে এই ঘটনাগুলো, কুমিল্লায় মানে জঙ্গি বিরোধী যে অভিযান, মানে ডিসপাইট অফ হ্যাভিং দি মানে আপনার ফিয়ার অথবা এই ধরনের একটা ভালনারেবিলিটি, তারপরেও কিন্তু এই কনফারেন্সটা কিন্তু গো হেড হয়েছে এবং এটা কনক্লুডও করা গেছে। এটা ঠিকই, এটা তো আমরা বলছিলাম, রিয়াজ ভাই বলেছেন, আমি ওনার সাথে একমত। তবে এই যে আরেকটা যেটা বিষয়, যে অপেক্ষাকৃত ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিষয়টা, এটা কিন্তু আপনি যদি দেখেন, এরা জাতিসংঘের চার্টারের মধ্যে এগুলো বলা আছে। আপনি বান্দুং সম্মেলন যেটা হয়েছিল, যার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে নন অ্যালাইন মুভমেন্ট আমরা দেখি, এবং এই বহু ডকুমেন্ট, ইন্টারন্যাশনাল ডকুমেন্টে আপনি এটা পাবেন। এখন কথা হচ্ছে যে আমরা এটাও মনে রাখতে হবে যে কিন্তু এখন তার পাশাপাশি কিন্তু প্রিএমশনের আইডিয়াটাও কিন্তু বাজারে চালু আছে। তো কাজে এইগুলো আসছে, আইডিয়াসগুলো আসছে, কিন্তু কথা হলো সেই আইডিয়াগুলোকে মানুষের কাছে কত আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়, তার উপরে নির্ভর করে যে এই আইডিয়াগুলো মানুষ কতটা গ্রহণ করবে, কতটা সার্থকতা পাবে। কিন্তু সেই বিবেচনায় আমি বলবো যে ওভারঅল যদি আমরা দেখি, তাহলে এটা বাংলাদেশের সার্থকতা, এবং এই সার্থকতার পেছনে বাংলাদেশ সরকার তো নিশ্চয়ই কৃতিত্বের দাবি করতে পারে। আমাদের মাননীয় সংসদ যারা এই নেতৃত্বে আছেন, তারাও এর জন্য কৃতিত্ব দাবি করতে পারেন, এবং এটা বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে। এবং খুব একটা, আপনি যেমনটা বলছিলেন, খানিকটা অস্বস্তির মধ্যে কিন্তু এটা আমরা করতে পেরেছি, এবং তাতে আমাদের বাংলাদেশের সক্ষমতাটা পৃথিবীর কাছে সামনে উঠে এসেছে। একটু প্রধানমন্ত্রী ভারত সফরের দিকে যদি আলোকপাত করেন, অনেকগুলো লক্ষ্য নিয়ে, অনেকগুলো সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করার জন্য, যতটা আমরা জেনেছি যে 33টা চুক্তি অথবা সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, কোঅপারেশনের নানা দিক, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, বিদ্যুৎ, জ্বালানি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, এই সব কিছু মিলিয়ে একটা অনেকগুলো সহযোগিতার ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে এবং আলোচনা হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে কি হবে, চুক্তি না সমঝোতা স্মারক ইত্যাদি। এবং তবে তিস্তা নিয়েও এক ধরনের আলোচনা আছে। আপনি মোটা দাগে প্রধানমন্ত্রীর এই আসন্ন সফরটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? দুইটা বিষয় বা দুইটা স্তরে আমরা বিষয়টাকে দেখতে পারি। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যায়ে বা সরকার প্রধান পর্যায়ে যে কোনো ধরনের এই ধরনের সফর গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং খুব স্বাভাবিকভাবেই যখন সরকার প্রধান পর্যায়ে এই ধরনের সফর হয়, তখন দুই রাষ্ট্রের সামগ্রিক স্বার্থের বিষয়গুলো আলাপ আলোচনায় আসে। কাজে এখানে 33টা আমরা দেখলাম যে চুক্তি, এমওইউ, সমঝোতা যাই বলেন, এটা স্বাক্ষরিত হবে, এরকম একটা কথা গতকাল আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদের বলেছেন। তবে তার চেয়ে যেটা বড় জিনিস, যে দুই প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবেন, পারস্পরিক সম্পর্ককে কি ধরনের চেহারা দেবেন, সেটাই কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়। এবং আমরা দেখেছি যে 2010-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর,
2011-তে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের বাংলাদেশে আসা, 2015 সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর, এবং এখন মাননীয় প্রধানমন্ত্রীর সফর, দিল্লিতে ভারতের সফর, এই চারটা জিনিসের মধ্য দিয়ে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের একটা নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি যে সেটা সম্পর্ক নিবিড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে, দুই দেশের চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রেই কাছাকাছি এসছে। এখন সাথে সাথে দুই দেশের প্রত্যাশা তো বাড়ছে, এবং সেই জায়গায় আমাদের দিক থেকে আমাদের প্রত্যাশাটা আছে, ভারতের দিক থেকে ভারতের প্রত্যাশা আছে। এখন দুই দেশের সম্পর্ককে যদি আমি গতিময়তা আনতে হয়, টেকসই করতে হয়, তাহলে দুই দেশের আমাদের যে স্বার্থ আছে তার একটা সাযুজ্য আমাদের প্রয়োজন, এবং সেই বিষয়টাকে মনে রেখেই সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনি যেমনটা বলছিলেন, আমাদের দিক থেকে খুব সঙ্গত কারণেই সেটা ভারতীয় নেতৃবৃন্দ স্বীকার করেন, আমরাও স্বীকার করি যে তিস্তার পানি বন্টনের মতো বিষয়টা কিন্তু বহুদিন ধরে ঝুলে আছে, যেটা ভারতের নেতৃবৃন্দ বারবার বলে গেছেন যে এটা খুব দ্রুতই হবে, আমরা চেষ্টা করছি। কাজে এই 7 বছর যুদ্ধ, প্রায় 5-7 বছর ধরে ঝুলে থাকবার পরে এটা আর ঝুলে থাকবার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে করি না। এবং এখানে শুধু তিস্তা নয়, বাংলাদেশের কাছে পানি সম্পদের মানে ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই তিস্তার সাথে কিন্তু লিঙ্কড হয়ে আছে আপনি আরও যে 52টা নদী আছে যেগুলো নিয়ে এখনো আমরা পানি বন্টন বলেন, ব্যবস্থাপনা বলেন, এগুলো কিছু করতে পারছি না। আছে অভিন্ন নদীর পানির ব্যবস্থা, সেটা আছে, কিন্তু সেই জায়গায় অগ্রগতি করতে গেলে আপনাকে যে সংস্থার মাধ্যমে আমরা করব, সে জিআরসি তো কাজ করছে না, তার কাজে সেই জায়গায় আমরা যাবো কি করে? তারপরে ধরুন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এখানে এসেছিলেন, আমাদের দিক থেকে গঙ্গা ব্যারেজ প্রকল্পের ক্ষেত্রে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। সেটা নিয়েও আমি জানি না কতটা এগোনো যাবে, কারণ ইতিমধ্যেই আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নানান ধরনের মন্তব্য আমরা দেখেছি। তো কাজে এটাও কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কাজে পানি একটা বড় বিষয় আমাদের জন্য, সেটা আপনি যেভাবেই দেখেন। এবং জলবায়ুর বিষয়ে কিন্তু এখন পানির সাথে সম্পৃক্ত, কারণ আমরা যখন বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ুর কথা বলি তখন কিন্তু পানি এর একটা অন্যতম উপাদান। জি, আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। রিয়াজ ভাই, 2015-তে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট করে গেছেন, তখন যে বক্তব্য দিয়েছেন, যে জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, যেরকম বলা হয়েছে যে নতুন প্রজন্ম, নাই দিশা, মানে একটা সম্পর্কের একটা নতুন দিশা তৈরি হয়েছে, নিউ ডেস্টিনেশনে যাচ্ছে, নতুন বংশীদারিত্ব, পার্টনারশিপ। আপনার কাছে কি মনে হয় যে বলছেন যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যে আমাদের দুপক্ষের চাওয়া পাওয়ার মধ্যে একটা সমন্বয়, একটা সাযুজ্য, সেই গতি নিয়ে আমাদের সম্পর্কে এগিয়ে যাচ্ছে, এবং এই সফরটি প্রধানমন্ত্রী 7 বছর পরে প্রধানমন্ত্রীর সফরটি এটাকে আরেকটা নতুন মাত্রায় নিয়ে যাবে, যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হচ্ছে? নিয়ে যাবে যদি প্রত্যাশাগুলি পূরণ হয়। ইন্ডিয়ান জার্নালিস্ট সুবীর ভৌমিক, বিবিসির করেসপন্ডেন্ট, উনি বলছিল যে নাও ইট ইজ ইন্ডিয়ান টার্ন টু পে ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ ইন্ডিয়াকে যা চেয়েছে তাই দিয়েছে। ইন্ডিয়ার চাওয়ার মধ্যে খুব একটা বাকি নাই, কিন্তু তারা ট্রানজিট চেয়েছে, ট্রানজিট পাইছে। এখন মংলা পোর্ট নেবে, চিটাগাং পোর্ট ইউজ করার ব্যবস্থা হবে, সবই হচ্ছে। কিন্তু বাংলাদেশ কি হলো? বাংলাদেশের তিস্তা তো হলো না। গঙ্গা ব্যারেজ, এটা ইন্ডিয়া কতটা কোঅপারেট করবে এটা কোনো কমিটমেন্ট নাই। এবং ইভেন ফারাক্কা, এখন বিহার থেকে দাবি উঠছে যে ফারাক্কা ভেঙে দাও, ফারাক্কা মানে ওদের জন্য মরণ ফাঁদ। তো এইগুলি নিয়ে যেটা হুমায়ুন বললেন, এই যে পানির ব্যাপারটা তো খুবই সেন্সিটিভ, ওয়াটার ম্যানেজমেন্ট, কমন রিভার্স বেসিন ম্যানেজমেন্ট, এইগুলি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এটা কি মনে হয় রেস ভাই, যে মানে এটা আমাদের হতাশা ব্যক্ত করার খাতিরে হয়তো করছি, এবং এটা আমাদের জেনুইন এক্সপেকটেশন যে এটা হওয়া উচিত, এতদিন ঝুলে থাকার কথা নয়, কিন্তু যেইভাবে এটা এগোচ্ছে, এখন কিছু সিগন্যাল আপনারা পাচ্ছেন কিনা যে এই সফরে প্রধানমন্ত্রী, আজকেই একটা যেমন খবর আসলো যে দ্বিপক্ষীয় বৈঠকের সময় চিফ মিনিস্টার উনিও প্রেজেন্ট থাকবেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ডিনারে মমতা মুখার্জি উপস্থিত থাকবেন। ডাজ ইট সিগন্যাল যে মানে এই সফরে হয়তো হবে না, কিন্তু
এটা হওয়ার ব্যাপারে একটা পজিটিভ কোনো হতে নির্দেশনা পারে। এটা তো আলোচনার মাধ্যমে এবং এটা হুমায়ুন ভাই ওনাদের কূটনৈতিক চালচলনের মধ্যে এগুলি এইভাবে হয়তো এইভাবে পিংপং ডিপ্লোমেসিও তো হয়েছে পৃথিবীতে, তো এটা হইতে পারে। মমতা ব্যানার্জি যেহেতু মানে ভেটো দিয়ে বসে আছে, আমার কথা হলো যে ইন্ডিয়া যদি তিস্তা চুক্তি করতে চায় তাহলে মানে ওয়েস্ট বেঙ্গল কি এতটা ডেটারেন্ট যে মানে এটা আটকায় রাখতে পারে? এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের টোটাল পলিসি প্যাকেজের মধ্যে আসতে হবে যে ওয়াটার ম্যানেজমেন্টে কিভাবে হবে। কারণ বাংলাদেশ যে লোয়ার রিপারিয়ান, এটা তো মানে ইন্ডিয়াজ আন্ডার বেলি, সব জঞ্জাল এই বাংলাদেশ দিয়ে পার হচ্ছে এবং এইগুলির এই ক্লাইমেট চেঞ্জ, রিভার সিলটেশন, এই যে এই ঘটনাগুলি ঘটতেছে, এইগুলি তো ইন্ডিয়াকে যদি আমাদেরকে হেল্প করতে চায়, আমাদের প্রতিবেশী, এবং প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথেই তো বসবাস করতে হবে। সেইখানে ইন্ডিয়ার দিক থেকে আরেকটু বোধহয় উদারতার দাবি বাংলাদেশ করতে পারে এবং সেটা প্রধানমন্ত্রী নিশ্চয়ই উনি তুলবেন এই আলোচনা, অ্যাওয়ার এগুলি উঠাবেন, কিন্তু কতটা অ্যাচিভ করে নিয়ে আসতে পারবেন এটা হলো। আর দ্বিতীয়ত হলো যেটা ডিফেন্স চুক্তির কথা বললেন, এটা আমরা তো অত এক্সপার্ট নাই না, তবে আমরা বুঝি যে এই এমন কোনো কিছু চুক্তি করা উচিত না যেটা নিয়ে প্রশ্ন হয়, যেটা নিয়ে দুই দেশের জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। একটা চুক্তি হয়েছিল 1971 সনে, 25 বছর মেয়াদি চুক্তি, এটাকে শেষ পর্যন্ত গোলামির চুক্তি বলে এটাকে প্রপাগান্ডা করা হলো এবং এটা শেষ পর্যন্ত বাতিল হলো। এখন ওরকম আরেকটা চুক্তি যদি হয়, এটা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হবে আমি মনে করি। ডিফেন্স কোঅপারেশনের বিষয়টা মানে এরকম কি একটা এমওইউ হওয়াটাকে কি অনেক ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা, বা চুক্তি আন্ডার দ্য প্রেজেন্ট কনটেক্সট যে একটা জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজিক যে লোকেশন বাংলাদেশের সবকিছু মিলিয়ে, যে না হলে এত আলোচনা কেন আসছে, এটা করার মধ্যে কি দোষ আছে? যে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি হয় ডিফেন্স কোঅপারেশনের নামে, কি সেটা তো কোঅপারেশন, কিন্তু আপনি নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা কিন্তু বিদ্যমান চালু আছে। হ্যাঁ আছে। আপনি সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড বলেন, দুই দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বলেন, ট্রেনিং বলেন, এক্সারসাইজ বলেন, এগুলো তো আছেই। কাজে এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এখন কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমরা যে বাড়তি মনোযোগটা দেখছি, কনসার্নটা, এবং সেই জায়গাটাতেই বিষয়টা আমি রিস্কের চাইতে বলবো যে প্রয়োজনীয়তাটা কতটা আছে সেটা এখন। এবং এটাও খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের আমাদের পররাষ্ট্রনীতির কিছু মৌলিক বিষয় আছে যেটাকে ধরে আমরা আমাদের বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক পরিচালনা করি। তার অন্যতম প্রধান বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কারোর সাথে সংঘাতে যেতে চাই না এবং আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, এটার ভিত্তিতে তো আমরা যাই। এবং এখানে একটা জিনিস, আজকে এখানে ধরেন প্রতিরক্ষা বা সমঝোতা বলেন বা এটাকে প্রতিরক্ষা চুক্তি বলেন, যাই বলেন, এখন এটাতে যতটা না মানুষের মানে এখানে কি উপাদান থাকবে তাতে যতটা এতে কনসার্ন আছে, অনেকেরই অনেক প্রশ্ন আছে, আমরা জানিও না এর মধ্যে কি আছে কি নাই। তার চাইতেও বড় জিনিস হচ্ছে আপনি যে একটা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টাকে দেখেন, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে। তার একটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনটার প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়াতে বলেন বা তার বাইরেও কিন্তু এটা যাবে। যেমন আমরা এক ধরনের উগ্রতা এখন সাম্প্রতিক নির্বাচন আমরা ফলাফল ভারতের রাজনীতিতে আগে যেখানে ইনক্লুসিভ একটা পলিটিক্যাল প্রসেস ছিল সেখানে কিন্তু আমরা কাইন্ড অফ এক্সক্লুশনারি ট্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারতের কূটনীতি এখন অনেক বেশি, আমি যদি বলি তৎপর, অনেক বেশি প্রোঅ্যাক্টিভ যদি বলেন, এবং শুধু দক্ষিণ এশিয়া না, দক্ষিণ এশিয়ার বাইরেও আমরা এক ধরনের প্রোঅ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বিষয়গুলোর প্রেক্ষাপটে এবং এর ফলে কিন্তু আপনি লক্ষ্য করবেন দক্ষিণ এশিয়াতেও যেমন ভারতের সাথে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কের
আপ অ্যান্ড ডাউন আমরা লক্ষ্য করছি। অন্যান্য দেশগুলোর সাথেও কিন্তু সম্পর্কের এক ধরনের পরিবর্তন বা নতুন নতুন সমস্যা এবং সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজে সেইগুলির বিবেচনা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভারতের সাথে, ভারত নিকট প্রতিবেশী, ঐতিহাসিকভাবে আমাদের সাথে সম্পৃক্ত, আমরা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বাড়তি যোগাযোগ আছে, অর্থনৈতিকভাবে আমরা সম্পৃক্ত হয়ে আছি। সব দিক থেকে আমরা ভারতের সাথে কিন্তু আমরা মোটামুটিভাবে ধরতে পারে সুসম্পর্ক, যে সরকারই থাকুক সুসম্পর্ক মোটামুটি বজায় রেখে আমরা চলতে হয়েছে এবং আমরা চলবো। এবং এনগেজমেন্ট সিগনিফিকেন্টলি গ্রোইং, অ্যাবসলিউটলি। এবং যেহেতু এটা ইমার্জিং অর্থনীতি, বড় অর্থনীতি, আমরা তার সাথে মানে সংযুক্ত থাকতেই হবে এবং সেটা বাংলাদেশ ভালো করেই জানে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় যেতে চাই না যে জায়গাতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকারটা কোনোভাবে ব্যাহত হয়, অথবা আমরা চাই না যে কাজটা করতে, সেই কাজটা করার জন্য আমাদেরকে ঠেলে দেওয়া। সেই প্রতিশ্রুতি কনসার্ন অ্যাড্রেস করেছেন প্রধানমন্ত্রী, বলেছেন যে দেশের স্বার্থ সুরক্ষা করেই যা কিছু করার করবেন। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, এই ধরনের একটা ডিফেন্স কোঅপারেশনের ক্ষেত্রে আমরা আগেই বলেছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে আমরা আসলে জানি না এটার কি আছে, হয়তো এমন আমাদের স্বার্থ বিরোধী এমন কিছুই নেই, এটাই আমরা ধরে নিচ্ছি। কিন্তু কেন এটা প্রয়োজনীয় সেই প্রশ্ন উনি তুলেছেন যে এটা কেন প্রয়োজনীয়। আপনার বিশ্লেষণে কি যে এই ধরনের একটা ডিফেন্স কোঅপারেশন, যেখানে আমাদের মাল্টিফেসেটেড ডিফেন্স কোঅপারেশন কিন্তু অলরেডি আছে বিভিন্নভাবে, হয়তো বলা হচ্ছে যে এটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। এটা ক্লিয়ার না, জিনিসটা ক্লিয়ার না, ক্লিয়ার করাও হয়নি। তবে যেটা ইন্ডিয়ার ভিতর থেকে যে জিনিসটা আসছে সেটা হলো বাংলাদেশের সাথে চীনের কিন্তু একটা সামরিক সহযোগিতা, কোঅপারেশন, এইটা 75-এর পর থেকে নিবিড়ভাবে এটা চলছে এবং গভীর সম্পর্ক, অস্ত্রশস্ত্র কিনা, মিলিটারি হার্ডওয়্যার, তারপরে ট্রেনিং, এগুলি কিন্তু চায়নার সাথে হচ্ছে। এবং সর্বশেষ যেটা 2টা সাবমেরিন এবং নেভিতেও দুই একটা জাহাজ যুক্ত হয়েছে। সাবমেরিনের ব্যাপারটা আমি যেটা শুনেছি ইন্ডিয়ান সাংবাদিকদের কাছে, এই ব্যাপারটা ভারতের জন্য খুব মানে একটা ইরিটেন্ট হিসাবে কাজ করছে। এটা কি জন্য আমি জানি না। 2টা সাবমেরিন বাংলাদেশের ডিফেন্স ক্যাপাবিলিটি কতটা বাড়িয়ে দিল বা ইন্ডিয়ার জন্য কোনো থ্রেট হলো কিনা এটা ইন্ডিয়া বলতে পারবে, বাট ইন্ডিয়ার ভিতরে এটা নিয়ে খুব রিয়াকশন আছে। আমি একটা শুনছিলাম, আমাদের ওই যে বিনা সিকরি আমাদের হাই কমিশনার ছিল এখানে, ইন্ডিয়ান হাই কমিশনার, তিনি বলেছেন যে ইন্ডিয়া শুড মেক ইট এন ইস্যু, যে মানে হোয়াই বাংলাদেশ নিডস সাবমেরিন। মানে এক ধরনের যুক্তি যে চায়না 75 পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তার সঙ্গে কেন এই ধরনের কোঅপারেশন করা যাচ্ছে। ইন দি ইভেন্ট অফ কনফ্লিক্ট, যে বাংলাদেশ কার দিকে থাকবে? বাংলাদেশকে তো একটা ডেলিকেট ব্যালেন্স মেনটেন করতে বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া। জি, এই প্রসঙ্গে আপনি কোনো কমেন্ট করবেন কি? না, আমি যেটা বলতে চাইবো সেটা এরকম, যেমন ধরেন আমরা বাংলাদেশ আমরা স্বাধীন দেশ হিসেবে দাবি করি এবং আমরা স্বাধীন। যে কোনো স্বাধীন দেশের 2টা প্রতিষ্ঠান কিন্তু ইউনিক পজিশন, 2টা ইনস্টিটিউশন থাকে, একটা হচ্ছে ডিফেন্স, একটা হচ্ছে তার ডিপ্লোমেসি। এবং আপনি বাংলাদেশেও যদি দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে অন্যান্য অভ্যন্তরীণ সমস্ত প্রতিষ্ঠান কিন্তু ছিল, 2টা প্রতিষ্ঠান ছিল না। এই 2টা প্রতিষ্ঠানে কিন্তু স্বাধীনতা, সার্বভৌম শক্তির আপনি যদি বলেন সিম্বল হিসাবে আমরা গ্রহণ করে থাকি। কাজে এই 2টা জায়গাতে যে কোনো দেশই, শুধু বাংলাদেশ কেন, যে কোনো দেশই তার অটোনমি অফ ডিসিশন মেকিং এটা বজায় রাখতে চাইবে। কাজে সেটা ভারতের সাথে আমাদের সহযোগিতা বলেন, সামরিক সহযোগিতাও হতে পারে, অসুবিধা তো নাই কিছু, কিন্তু সে জায়গায় আমার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাটা যেন ব্যাহত না হয়, যেটা আমি আগে বলেছি। এবং সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে কিছু করা হবে না, আমরা তাতে সেই বিশ্বাস রাখতে চাই। কারণ তিনি এমন এক ঘরের সন্তান যেই জায়গায় স্বাধীনতা স্পৃহা তো
তার ওখান থেকে সেই নেতৃত্বের থেকেই তো আসা। তো কাজেই আমি যেটা বলবো যে আমরা ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে হবে, সেটা শুধু সামরিক কারণে নয়, আরো 10টা কারণ আছে আমার সাথে। আমার অর্থনীতি তো মানুষের যোগাযোগ, আমার সংস্কৃতির যোগাযোগ, আমার এই ঐতিহাসিক কারণ, অনেক অন্য 10টা কারণ আছে যার কারণে আমাদের সম্পর্ক রাখতে হবে। কাজেই এই বিষয়টার প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে অন্য বিষয়কে আমি মনে করব যে তা হয়তো হচ্ছে কি না। রিয়াজ ভাই আপনি বলুন যে অন্য ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রায় ভারত তাদের যে গুডউইল জেস্টার হিসেবে বলছে যে অ্যাটলিস্ট $4.5 বিলিয়ন লাইন অফ ক্রেডিট তারা বাংলাদেশকে দিচ্ছে। তার মধ্যে সম্ভবত $500 মিলিয়ন থাকছে হলো সামরিক ক্ষেত্রে। এই সহযোগিতার এই যে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করার জন্য অনেকগুলি ক্ষেত্র আছে। এখন ধরেন বাংলাদেশ একটা স্লোগান এখানে একসময় ছিল, এইড না ট্রেড। আমরা ট্রেডের মাধ্যমে এইডটাকে মানে ব্লান্ট করে দিতে চাই, এটা দরকার নেই, আমাদের এইডের দরকার নেই। এবং এই 2-3 দিন আগে দেখছেন যে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন প্রস্তাব, এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি রিফর্ম করার জন্য, এটা কিন্তু উনি ডিক্লাইন করছে যে বাইরের টাকা দিয়ে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা করব না। তার মানে কি, এটা আমাদের একটা এই ডিপেন্ডেন্সকে আমরা এইভাবে ডিপেন্ডেন্ট হতে চাই না। এখন ইন্ডিয়া টাকা দিবে ভালো কথা, এখন টাকার চেয়ে আমাদের যেটা দরকার, ইন্ডিয়ার কাছ থেকে যেটা দরকার, সেটা হলো যে আমরা ট্রেড ইমব্যালেন্সটা কতটা নিউট্রালাইজ করতে পারি। ট্রেড ইমব্যালেন্স তো হিউজ, এবং ট্রেড ইমব্যালেন্স একদিক থেকে না, একটা তো মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে একটা হচ্ছে, স্মাগলিংয়ের দিক থেকে হচ্ছে, তারপরে আপনি আমি যতটা জানি যে ইন্ডিয়ান যারা কাজ করে বাংলাদেশে, তাদের আউটওয়ার্ড রেমিটেন্স হলো more than $2 billion. Around $4 billion. Around $4 billion. তাইলে আপনি এই কত টাকা দিয়ে এইগুলিকে নিউট্রালাইজ করতে পারবেন? এইগুলিকে আগে সিল করতে হবে, যে ট্রেড ইমব্যালেন্সটা দূর করতে হবে। আপনার অন্য ক্ষেত্রে যেগুলি বাংলাদেশের তো মানে কিছুটা ট্রেড ভলিউম বাড়ছে, এটাকে আরও বাড়াইতে হবে। পানির ব্যাপারটা যেটা নিয়ে আলোচনা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে তিস্তা হইল কি হলো না, এটা কোনো একটা ব্যাপার না সম্পর্কের ক্ষেত্রে। এটা তো ব্যাপার, অবশ্যই এটা ব্যাপার। এটা তো আমরা পানি নিয়ে উনি কি একটু প্লে ডাউন করার চেষ্টা করেছেন বিষয়, উনি এটাকে মানে অত যে এইটাই একেবারে না হইলে সম্পর্ক আর এগোবে না, এইটা উনি বলতে চায় নাই। হ্যাঁ, এটা ঠিক, এটার জন্য তো সম্পর্ক আটকে থাকবে না, এটাও চলবে, সম্পর্ক অন্য ক্ষেত্রে এক্সপান্ডেড হবে। তো তিস্তার ব্যাপারটা এবং কমন রিভার, যেগুলি রিভার বেসিন ম্যানেজমেন্ট এবং লোয়ার রিপারিয়ান হিসেবে বাংলাদেশের যে ইনঅ্যালাইনেবল রাইটস অন দি আপার রিপারিয়ান, এইগুলিকে এনশিওর করতে হবে, তাহলে বাংলাদেশ রিয়েলি বেনিফিটেড হবে। এখন আপনি $500 কোটি দিলেন বা $200 কোটি দিলেন, এটা তো মানে লাভ হবে বাংলাদেশের, বাট এই লসের তুলনায় এই লাভগুলি কিছুই না। আপনি ধরেন আপনি ট্রানজিট চেয়েছেন, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে যেতে চান, রাস্তাঘাটগুলি তো করতে হবে। আমাদের রাস্তার সেই সেই জন্যই তো এই অর্থটা আপনি পাচ্ছেন। না, সেটাকে ইয়ারমার্ক করে দিতে হবে। পোর্ট থেকে যদি আপনি চিটাগাং পোর্ট, মংলা পোর্টের যদি আপনি ইউজ করতে চান, তাহলে এটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, ডিপ সি পোর্ট করতে হবে। এখন ইন্ডিয়া পায়রা বন্দর ডেভেলপ করার জন্য বোধহয় এবার একটা চুক্তি স্বাক্ষরিত হবে। এই জিনিসগুলি আরও ক্লিয়ার হয়ে গেলে আমাদের জন্য আলোচনা করতে সুবিধা হবে, ভালো হলো মন্দ হলো। কথাটাতে একেবারে যুক্তি নাই সেটা বলবো না, বরঞ্চ আছে। তার কারণ হলো, ধরেন সম্পর্ক, দুই দেশের সম্পর্ক 2টা পর্যায়ে হয়। একটা হচ্ছে সরকার পর্যায়ে, আরেকটা জনগণের পর্যায়ে। কিন্তু কাজেই
বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ, যাই আমরা করি, সরকারি পর্যায়ে যাই হয়, তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা বলেন বা ওনারশিপ বলেন, সেটা জনগণ নিতে হবে। এবং জনগণ যদি এটা ওন করে, মনে করে যে হ্যাঁ এটা আমার কাজে আসবে, তবেই কিন্তু সেই চুক্তি বা সেই বাস্তবতাটা অনেক বেশি কার্যকর হয় এবং আমরা যেটাকে কূটনীতিতে বলি মিউচুয়ালি বেনিফিশিয়াল হয়, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় এবং উভয় পক্ষ তাতে উপকৃত হয়। কাজেই এখানে যে কোনো সম্পর্কই ডাইনামিক, এটা গতিময়, চলতেই থাকে। আমরা এটা রেকগনাইজ করতে পারি যে এটা মানে স্থবির নয়, এটা এগিয়ে যাচ্ছে এবং আরও যাবে। আপনি যেটা বলছিলেন, ভারত আজকে 4 বিলিয়ন বা 4.5 বিলিয়ন বা $5 বিলিয়ন যেটা আমার দিয়েছে, এটা আমরা স্বাগত জানাই। ভারত আগে প্রথমে $1 বিলিয়ন দিয়েছে, তারপর $2 বিলিয়ন, এখন $5 বিলিয়ন। কিন্তু এটাও তো ঠিক যে বাংলাদেশের এখন যে প্রয়োজন, বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নের যে পরিকাঠামোটা বা যেই চেহারাটা বা চিত্রকল্পটা আমরা তৈরি করেছি, তাতে কিন্তু আমাদের আরও অনেক বেশি টাকার প্রয়োজন হবে। এবং এই আমার জাতীয় স্বার্থ, আমার উন্নয়নের ধারাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এখন এটা আমার প্রয়োজন। আমার প্রয়োজনে আমি যাকে সহযোগী কাছে পাবো তাকে আমি কাছে নেব। এবং ভারত যদি সহযোগী হয়, ভারতকে আমরা স্বাগত জানাবো। চীন যদি সহযোগী হয়, তাকেও স্বাগত জানাবো। মধ্যপ্রাচ্যে কেউ যদি এসে সহযোগী হয়, তাকেও আমরা জানাবো। দক্ষিণ পূর্ব এশিয়ার বন্ধুরা আছে, তারা যদি আসে, তাদেরও আমরা স্বাগত জানাবো। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ তার আঙ্গিকে, তার প্রয়োজনের আঙ্গিকে নির্ধারণ করবে যে কার কাছ থেকে আমরা নেব, কাকে আমরা দেব, কিভাবে নেব, কিভাবে দেব। কাজে সেটার এই জায়গাটাতে আমার ধারণা যে আমাদের দিক থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণের, আশা করছি আমরা ভিজিটের পরে আরো যখন ডিটেইল এগুলো জানতে পারবো যে কি চুক্তি হয়েছে, তখন আলোচনা। তখন আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এটা হলো যে এই যে আমেরিকাতে নতুন প্রেসিডেন্ট হয়েছেন, আমেরিকানরাই কিন্তু বলতেছে এবং অন্যান্য অ্যানালিস্টরা বলছে যে গ্লোবালি মানে আমেরিকার ফরেন পলিসি কী হবে, কার সাথে কী রিলেশন হবে, এটা কিন্তু এখনও অস্পষ্ট, হেজি। এই সাউথ এশিয়া নিয়ে কি পলিসি হবে আমেরিকার, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনি জানেন যে ওবামার সময় চীন, হ্যাঁ, মানে আমেরিকা এবং ইন্ডিয়া একটা চুক্তিও করেছিল তারা। তো এইটার কি ফেট হবে, এটা কতটা, এবং আজকে কিন্তু চীনের প্রেসিডেন্ট যাচ্ছে আমেরিকাতে, মিটিং করবে ট্রাম্পের সাথে। এইগুলি সব মিলে এই টোটাল পিকচারটা কি দাঁড়াবে, এটা ভিজিটটা হয়ে গেলে কিছুটা বোঝা যাবে, আর বাকিটা বোঝা যাবে গ্লোবাল সিচুয়েশনটা কোন দিকে টার্ন নেয় এটার উপরে। তবে একটা জিনিস আমরা উই ট্রাস্ট আওয়ার প্রাইম মিনিস্টার, যে আমাদের স্বার্থের ব্যাপারে উনি কম্প্রোমাইজ করবে এটা আমি মনে করি না, এবং এটা মানে কোনো বাঙালিই করবে না। তো এই জিনিসটা মনে রেখে চুক্তি তো হইতেই হবে, আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে, সমঝোতা হইতে হবে ভারতের সাথে। আমাদের ভারত এবং চীন এই দুইটা গ্রোয়িং ইকোনমির মাঝখানে বাংলাদেশকে অত্যন্ত ডেলিকেট ব্যালেন্স মেনটেন করে সামনে আগাইতে হবে। এবং এইটা মনে রেখেই আমার ধারণা যে এই প্রধানমন্ত্রীর ভিজিটের সময় বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে ওইভাবে নির্ধারিত করতে আমরা একটা উইন একটা প্রোডাক্টিভ ফ্রুটফুল ভিজিট পাবো, সেই আশা রেখেই আপনাদের দুজনকেই অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, জনাব রিয়াজউদ্দিন আহমেদ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com।